বাংলাদেশের নতুন আইনমন্ত্রী বিএনপিতে তরুণ নেতৃত্বে তিনি এসেছেন। ইউনূসীয় যুগে তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন। অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউনূস সরকার শপথ নেওয়ার আগেই তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, রাষ্ট্রপতি সেই নিয়োগ দিয়েছিলেন। সুতরাং এটা বলা যায় না যে ইউনূসীয় যুগে তার নিয়োগ হয়েছে, কিন্তু ইউনূসীয় যুগে তিনি দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি সেখান থেকে পদত্যাগ করে নির্বাচন করলেন, এমপি হলেন এবং আইন মন্ত্রণালয়ের মতো এত বড় মন্ত্রণালয় তাকে দেয়া হলো। অনেকেই মনে করছিলেন যে বিএনপির সিনিয়র নেতারা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অনেকেই তো রয়েছেন বিএনপির শীর্ষ নেতা, তাদের একজন হয়তো বা মাহবুবউদ্দিন খোকনের মতো কেউ একজন হয়তো আইনমন্ত্রী হবেন, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। আসাদুজ্জামান তিনি আইনমন্ত্রী হয়েছেন। গতকালকে একটা বেশ অসংলগ্ন কি বলবো যে প্রেক্ষাপট নিয়ে তিনি কথা বলেছেন এবং সেটাকে টাইমসের প্রতিবেদন হিসেবে বলেছেন। $234 বিলিয়ন শেখ হাসিনার শাসনামলে পাচার করা হয়েছে দেশ থেকে। সেই বক্তব্য দিয়ে তিনি বলেছেন এটা আমার কথা নয়, এটা টাইমসের কথা। কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি টাইমসে এরকম কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি, বরং ইউনূসীয় যুগে ইউনূসের আস্থাভাজন এবং ইউনূস সরকারের পক্ষে ন্যারেটিভ তৈরি করা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি এই পরিসংখ্যানটা উপস্থাপন করেছিলেন, এই দাবি করেছিলেন, যে দাবি একেবারে যুক্তিহীন দাবি, যেটা নিয়ে আলাদা একটা ভিডিওতে আমরা আলোচনা করেছি, যেখানে ওই 234 বিলিয়ন পাচার করতে হলে 1,80,000 কোটি টাকারও বেশি প্রতি বছর পাচার করতে হয়। 2009 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা নিয়েছিল তখন 2009 সালের বাজেটই ছিল 1,13,000 কোটি টাকা। সেটা ভিন্ন একটা ভিডিও করেছি, সেটা আপনারা দেখে নেবেন। আইনমন্ত্রীর সাম্প্রতিক আরেকটা কথা বেশ সমালোচিত হয়েছে। সেই কথাটা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে, যেটা নিয়ে বিদেশি গণমাধ্যম সরব হয়েছে। গত 2 বছরে আশঙ্কাজনকভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে এবং সেটা 250-র বেশি। সেই সংখ্যা নিয়ে তারা যখন কথা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, তখন আইনমন্ত্রীর দাবি একেবারেই উল্টা। তিনি এই সংখ্যা 0 দাবি করছেন এবং সেখানে তৈরি হয়েছে বিতর্ক। রাজনৈতিক ব্যক্তিরা প্রচণ্ড সমালোচনা করছেন তার। তরুণ একজন ছাত্রনেতা প্রকাশ্যে ফেসবুক স্ট্যাটাসে সমালোচনা করেছেন, সেরকম দৃশ্য আমরা দেখেছি। চলুন একটু আন্তর্জাতিক গণমাধ্যমের প্রসঙ্গ টেনে বোঝার চেষ্টা করি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেটা কি শূন্যের কোটায় নেমে গেল নাকি ভয়াবহ আকার ধারণ করলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আইনমন্ত্রীর কথা। তরুণ বয়সে তরুণ, নতুন মন্ত্রিত্ব পেয়েছেন, নতুন দায়িত্ব পেয়েই পূর্ণ মন্ত্রীর দায়িত্ব, তাও আবার আইন মন্ত্রণালয়ের মতো সেন্সিটিভ একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, তার উপরে গুরু দায়িত্ব। এবং তার বক্তব্য আইন এবং পরিসংখ্যানগত দিক থেকে সাবলীল, সুন্দর, সুষ্ঠু, সত্য এগুলো হওয়া উচিত। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিছুটা বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি। এই যেমন বলছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেটা নাই, সেটা 0, অথচ আন্তর্জাতিক গণমাধ্যম একেবারেই ভিন্ন তথ্য দিচ্ছে। আইনমন্ত্রী কি মন্তব্য করেছেন তার নিউজটা দেখে নিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা। বিচার বহির্ভূত হত্যা 0-এর কোটায় নেমেছে আইনমন্ত্রী, এই দাবি তিনি যখন করছেন তখন ডয়েচে ভেলের এই নিউজটা দেখে নিন। ডয়েচে ভেলে বলছে 2 বছরে নিরাপত্তা হেফাজতে আওয়ামী লীগের 43 কর্মীর মৃত্যু। নিরাপত্তা হেফাজতে 43 জন কর্মীর মৃত্যু আওয়ামী লীগের। এই সংখ্যা কিন্তু আওয়ামী লীগের শুধু। এবং গত 2 বছরে কারাগার এবং নিরাপত্তা হেফাজত মিলিয়ে এই মৃত্যুর সংখ্যা 250-র বেশি, 257 জনের মতো, যার মধ্যে 43 জন শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী। এবং আরও একটা পরিসংখ্যান হচ্ছে 2024 সালের 5 আগস্টের পর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 জন, 2025 সালে 24 জন, 2026 সালের প্রথম 6 মাসে 17 জন, 2025 সালে 24 জন।
খুবই খেয়াল করে দেখেন, ডয়েচে ভেলের জার্মান গণমাধ্যম তারা বলছে, এই খবর বিবিসি বাংলা সহ তাবৎ বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তারা বলছে 2025 সালে 24 জন, কিন্তু 2026 সালের প্রথম 6 মাসে জুন পর্যন্ত সেই সংখ্যা 17 জন। আমরা যদি একই ইকুয়েশনে বছর শেষে ভাবি তাহলে সেটা 34 জন হয় 2025 সালে যেটা 24 জন ছিল। তার মানে সেটা কমছে না, ধারাবাহিকভাবে এই সংখ্যা বাড়ছে। 2026-এর প্রথম 6 মাসের মধ্যে আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারির 16 দিন, এই 1.5 মাস বাদ দিলাম। এই 1.5 মাসের বাদে বাকি 4.5 মাসে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো আইনমন্ত্রীর আমলেই ঘটেছে, কিন্তু আইনমন্ত্রী বলছেন যে এই সংখ্যা শূন্য। এই সংখ্যা শূন্য যখন তিনি বলছেন এবং যখন এটা নিয়ে আলোচনা করছি এবং এটা নিয়ে মেঘমাল্লার বসু ছাত্র ইউনিয়ন থেকে, যিনি সম্প্রতি পদত্যাগ করেছেন, নতুন একটা প্ল্যাটফর্মে তিনি অনেক আগেই যোগ দিয়েছেন, তাই ছাত্র ইউনিয়ন থেকে ঘটা করে পদত্যাগ করেছেন তিনি ফেসবুকে এই দুটো ফটোকার্ড আপনাদেরকে দেখালাম, এই দুটো ফটোকার্ড দিয়েই ফেসবুকে পোস্ট দিয়েছেন। তার পোস্টটা দেখে নিন। তিনি বলছেন, তাহলে সত্যিটা কি? তিনি বলছেন, ডয়েচে ভেলে বলছে 25 সালে 24 জন, গত 2 বছরে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী 43 জন, আওয়ামী লীগের নেতাকর্মী বাদে অন্যান্য সব মিলিয়ে সেই সংখ্যা 250-র বেশি। 2025 সালে সেটা 24 জন, 2026-এর প্রথম 6 মাসে সেটা 17 জন। আইনমন্ত্রী বলছেন এটা শূন্য। মেঘমাল্লার বসু জানতে চাচ্ছেন, এই তরুণ ছাত্রনেতা, তাহলে সত্য কোনটা, ডয়েচে ভেলের রিপোর্ট নাকি আইনমন্ত্রীর বক্তব্য? আইনমন্ত্রী যখন এই কথা বলছেন তখন আমরা খুবই অবাক হয়ে যেটা দেখছি সেটা হচ্ছে তার এই বক্তব্য নিয়ে আলোচনা যখন করছি তার একদিন আগেই সিরাজগঞ্জে কি ঘটেছে এই খবরটা দেখে নিন, সমকালের প্রতিবেদন। সেখানে বলছে, সিরাজগঞ্জ কারাগারে 9 দিনে 3 বন্দির মৃত্যু, চিকিৎসা সেবা নিয়ে প্রশ্ন। অর্থাৎ এই মৃত্যুগুলোর পেছনে বিনা চিকিৎসায় অবহেলা, এই ব্যাপারগুলো যখনই আপনি অবহেলা করে কারো মৃত্যু ঘটাতে সহযোগিতা করবেন কিংবা আপনার অবহেলার কারণে এই ঘটনাটা ঘটবে, তখনই সেটা কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যে চলে যাবে। এটাকে কোনো এক্সকিউজ দিয়ে পার পাওয়ার উপায় নেই। কিন্তু এই ঘটনাটা ঘটছে এবং এই ঘটনাটা ঘটেছে 25 তারিখ। আমরা যখন 27 তারিখে এই আলোচনাটা করছি তখন সিরাজগঞ্জের এই ঘটনাটা 25 তারিখ, কিন্তু আইনমন্ত্রী বলছেন এই ঘটনা শূন্যের কোটায় নেমে গেছে। যখন আমরা দেখছি যে গতকালকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2008 সালে ওই কক্সবাজারের টেকনাপে কমিশনার একরামুল কে ক্রসফায়ারে দেওয়ার ঘটনা যেটা ঘটেছিল, সেই ঘটনাটা এখন এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দেওয়া হয়েছে এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বলা হচ্ছে এবং এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বলা হচ্ছে। সেই ঘটনার যখন বিচার হচ্ছে তখন কিন্তু আমরা এই র্যাব যখন গঠিত হয়েছিল, র্যাব গঠিত হওয়ার পরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অর্থাৎ এই যে ক্রসফায়ার যে ঘটনা, একরাম ক্রসফায়ারের বেলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, এরকম ঘটনা অনেক ঘটার খবর আমরা গণমাধ্যমে দেখেছিলাম। বিএনপির 2001 থেকে 2006-এর যে শাসনামল, সেই শাসনামলে আওয়ামী লীগের আমলেও হয়েছে। তারপরে যখন এটা নিয়ে আন্তর্জাতিক মহলের অনেক কথাবার্তা, অনেক চাপ আসলো, তখন এই কর্মকাণ্ডগুলো বন্ধ হলো। এটার পক্ষে বিপক্ষে দুই দিকেই যুক্তি রয়েছে, কারণ বিএনপি সরকারের বিরুদ্ধে আপনি অযথা সমালোচনা করে লাভ নেই। 2001 থেকে 2006-এর কথা বলছে, তখন সন্ত্রাসীরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল, তাদেরকে একদিকে ধরা হচ্ছে আর একদিকে জামিন পাওয়ার সাথে সাথে আবার সেই অপকর্ম কুকর্মে তারা লিপ্ত হচ্ছে। তখন দাগী যারা সমাজের জন্য প্রচণ্ড ক্ষতিকর, তাদের আসলে এই ক্রসফায়ারে দেয়া ছাড়া কোনো উপায় ছিল না এবং এটাতে পাবলিকের সমর্থনও ছিল। পাবলিকের সমর্থন ছিল বলে এই কর্মকাণ্ডগুলো একের পর এক আমরা হতে দেখেছি। যদিও এটা বেআইনি, কিন্তু কখনো কখনো তো বেআইনি ঘটনাকেও পাবলিক সমর্থন করে যখন অতিষ্ঠ হয়ে পড়ে। সুতরাং আপনি শুধুমাত্র সরকারের সমালোচনা করবেন একপাক্ষিকভাবে, সেটা অতটা যৌক্তিক হবে না এই ক্ষেত্রে অন্তত। সে যাই হোক, ভিন্ন কথা।
আমরা প্রত্যাশা করব যে নতুন সরকারের যখন আমরা একটা নতুন যুগে প্রবেশ করার স্বপ্ন দেখাচ্ছি কিংবা স্বপ্ন দেখছি, আমরা ভালো বাংলাদেশ গড়ে তুলব এই আশা করছি, তখন মন্ত্রীদের বক্তব্যে প্রাসঙ্গিকতা থাকতে হবে, বাস্তবতা থাকতে হবে। অলীক স্বপ্নের জগতে বাস করে আপনি ইচ্ছামতো একটা বয়ান দিয়ে দিলেন যেটার সঙ্গে বাস্তবতা একেবারেই মিলছে না, বাস্তবতা একেবারেই বিপরীত চিত্রে আমরা দেখতে পাচ্ছি, তখন কিন্তু সেই মন্ত্রীকে যেমন সমালোচিত হতে হয়, তেমনি সরকারও সমালোচনার মধ্যে পড়ে, সরকারকেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এই ব্যাপারটাকে আপনি আগের সঙ্গে তখন অনেককেই দেখবেন যে মিলিয়ে ফেলছে। তখন অনেকেই বলবে যে এরকম মানে ঘটনা ঘটার পরেও অস্বীকারের ঘটনা তো আওয়ামী লীগের মন্ত্রীরা অহরহ করেছে। তাহলে এখন যদি আপনারাও করেন, তাহলে ওদের থেকে আপনাদের পার্থক্যটা হলো কোথায়? এই প্রশ্ন যখন জনগণ করে বসবে, উত্তর দেওয়ার কিছুই থাকবে না। কিন্তু দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।